শুরু করছি তেপান্তর এর পঞ্চম পর্ব। ঘুমন্ত মোড়লের দিকে তাকিয়ে পুরো 1 মিনিট চুপ করে বসে রইল ওঝা। তারপর চোখা শলার মাথাটা আস্তে করে রাখলো মোড়লের বাহুতে। জাগলো না মোড়ল। হঠাৎ বুঝে ফেললো কিশোর জিনিসটা কি। আফ্রিকায় এগুলোকে বলে চুক, এক ধরনের সজারুর কাঁটা। মাথাটা এত চোখা, চামড়ায় ঢুকে গেলেও তেমন ব্যথা লাগে না, অনেকটা ইঞ্জেকশনের সূঁচের মতো। কাঁটাটা দিয়ে নিশ্চয়ই মোড়লের চামড়া ফুটো করছে ওঝা, কিন্তু কেন? কাজ শেষ করে কাঁটাটা নামিয়ে রাখলো ওঝা। ব্যাগ খুলে ভেতরে হাত ঢুকিয়ে দিল। আবার যখন বের করলো, 1 আঙ্গুলের মাথায় দেখা গেল কালো কিছু একটা লেগে রয়েছে, ময়দার লেইয়ের মতো ঘন। জিনিসটা চামড়ার ফুটোয় ঘষতে যাবে, এই সময় লাফ দিয়ে উঠে দাঁড়ালো কিশোর। চেঁচিয়ে বলল, এই কি করছেন? ইংরেজিতে বলেছে কিশোর, কথাটা বুঝলো না ওঝা, তবে চিৎকারটাই যথেষ্ট। বরফের মতো জমে গেল যেন সে। মোড়লও জেগে গেল। ছায়া থেকে বেরিয়ে এসেছে 3 গোয়েন্দা। ওদেরকে দেখে উঠে বসলো মোড়ল। ওঝাকে দেখলো, মাটিতে পড়ে থাকা চুকটাও দেখলো, বুঝে ফেললো যা বোঝার। চমকটা দ্রুত কাটিয়ে উঠলো ওঝা। লাফিয়ে উঠে দাঁড়ালো পালানোর জন্যে। জাপটে ধরলো তাকে মুসা। রবিন আর কিশোরও দুদিক থেকে হাত চেপে ধরলো। আটকা পড়লো ওঝা। প্রথমে কিশোরের চিৎকার, তারপর ঘরের মধ্যে এই হুটোপুটি গ্রামবাসীদের কানে গেল। মোড়লের কুড়ের কাছাকাছি যাদের কুড়ে রয়েছে তাদের। কি হয়েছে দেখতে বেরোলো ওরা। মোড়লের দরজা খুলে উঁকি দিল ভেতরে। ওঝাকে ধরে রেখেছে 3 কিশোর। দৃশ্যটা অবাক করলো ওদেরকে। ভেতরে এসে ঢুকলো। লোকজন দেখে ওঝাকে ছেড়ে দিল 3 গোয়েন্দা। আবার দরজার দিকে রওনা হলো ওঝা। ধরো ধরো বেটাকে, আদেশ দিল মোড়ল। নিয়ে এসো এখানে। দরজা আগলে দাঁড়ালো লোকেরা। ওঝাকে বেরোতে দিল না বটে, তবে তার গায়ে হাত দেওয়ারও সাহস করলো না। শেষে 3 গোয়েন্দায় টেনে নিয়ে এলো ওকে মোড়লের কাছে। এক ধরনের নীরবতা নেমে এলো ঘরের ভেতর, আদালত কক্ষে যেমন থাকে খুনির বিচারের রায়ের ঘোষিত হওয়ার আগে। এই লোকটা, শান্ত কণ্ঠে বলল মোড়ল, আমাকে খুন করতে এসেছিল। এই দেখো চুক। গ্রামবাসীদের উদ্দেশ্যে বলছে সে। আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যেই আমার হাতে ফুটো করেছে এটা দিয়ে, এই যে দেখো। আর ওর ডান হাতের আঙুলে দেখো কালো জিনিস লেগে আছে। মেঝেতে পড়ে থাকা চামড়ার থলেটা দেখিয়ে বলল, এর মধ্যে দেখো কালো আঠার মতো জিনিস পাবে। এগিয়ে সে থলেটা খুললো একজন বয়স্ক লোক। একটা কাঠি নিয়ে ঢুকিয়ে দিল থলের ভেতরে। কালো আলকাতরার মতো জিনিস লেগে গেল কাঠির মাথায়। ওঝার আঙুলে লেগে থাকা কালো জিনিসের সঙ্গে মিলিয়ে দেখলো ওটা একই জিনিস বুঝে মাথা ঝাঁকালো। কি ওটা জানো? জিজ্ঞেস করলো মোড়ল। বৃষ্টিস নাকি? মুসা জানতে চাইল। হ্যাঁ, কিশোর আরেকবার বাঁচালে আমাকে, নইলে এতক্ষণে আমার লাশ দেখতে পেতে তোমরা। এতই মারাত্মক? মুসার প্রশ্ন। জিনিসটা কি? বোধহয় বুঝতে পারছি, মাথা ঝাঁকালো রবিন। মৃচু গাছের রস থেকে তৈরি, তাই না? মোড়লের দিকে তাকিয়ে বলল সে। তীরের মাথায় মাখান আপনারা? হ্যাঁ। কিছুটা অবাকই মনে হলো মোড়লকে। অনেক কিছুই জানো দেখছি। এ জিনিস আগেও দেখেছি আমি, কিশোর বলল, ল্যাবরেটরিতে। অ্যাকোক্যানান্থেরা বলে। এই গাছের নিচে সবসময় প্রচুর পোকামাকড়, প্রজাপতি আর হামিংবার্ড মরে পড়ে থাকতে দেখা যায়। হ্যাঁ, মৃচু লাল ফুল থেকে মধু খেতে আসে ওগুলো, বিষ খেয়ে মারা যায়। তীরে লাগানোর জন্য বিষটা বের করেন কিভাবে? জিজ্ঞেস করলো মুসা। মৃচু গাছের বাকল কেটে এনে কয়েক ঘন্টা ধরে জাল দিয়ে ঘন শিরা তৈরি করি। তার সঙ্গে সাপের বিষ, মাকড়সার বিষ আর বিষাক্ত গাছড়ার রস মেশাই। তারপর তাতে একটা জ্যান্ত ছুঁচো ফেলে দিয়ে আবার জাল দিতে থাকি। বিষটা যথেষ্ট শক্তিশালী হয়েছে কিনা কি করে বোঝেন? মানুষের বাহুতে কাঁধের কাছাকাছি একটা ফুটো করি, হাত বেয়ে রক্ত গড়িয়ে পড়তে দেই। খানিকটা বিষ নিয়ে ওই রক্তে লাগাই। বিষের ছোঁয়ায় কালো হয়ে যায় রক্ত। রক্তে ধারা বেয়ে কালো রং উঠতে থাকে উপরের দিকে।
যদি জখমের কাছে পৌঁছার আগে কালো হওয়া থেমে যায় তাহলে বুঝি বিষের ক্ষমতা কম। যদি খুব দ্রুত কালো হতে থাকে আর জখমে পৌঁছার আগে না থামে তাহলে বুঝি শক্তিশালী হয়েছে, জানোয়ার মরবে। কথার ফুলঝুরি ছোটালো ওঝা। সে থামলে তিন গোয়েন্দাকে বুঝিয়ে দিল মোড়ল, ও বলছে ওর ব্যাগে বিষ নেই, ভালো ওষুধ। বেশ, দেখি পরীক্ষা করে। বয়স্ক লোকটা যে থলে খুলেছে তাকে কিছু বলল মোড়ল। মাটি থেকে চুকটা তুলে নিল লোকটা। ওঝার তুমুল প্রতিবাদে কান্না দিয়ে তার হাতের চামড়ায় জোর করে একটা ফুটো করল। রক্ত বেরিয়ে এলো সরু ধারায়। বাহু বেয়ে নেমে এলো কুনুইয়ের কাছে। কাঠি দিয়ে কালো লেইয়ের মতো জিনিস তুলে সেই রক্তে লাগিয়ে দিল বয়স্ক লোকটা। সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল রক্ত। অবিশ্বাস্য গতিতে উঠে যেতে লাগলো জখমের দিকে। চেপে ধরে রাখা হয়েছে ওঝাকে। শরীর মুচড়ে ঝাড়া দিয়ে ওদের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে সে। চোখে আতঙ্ক। তাকে কিছু বলল মোড়ল। সেটা আবার অনুবাদ করে শোনালো তিন গোয়েন্দাকে। ওকে বললাম জলদি স্বীকার করুক, নইলে মরবে। সর্পিল গতিতে ক্ষতের কাছে চলে যাচ্ছে বিষ। অর্ধেক গেল, আরো খানিকটা। ক্ষতের কাছে পৌঁছতে আর দেরি নেই। ঠিকরে বেরিয়ে আসবে যেন ওঝার চোখ। শেষে হাল ছেড়ে দেবার ভঙ্গিতে ঢিল করে দিল শরীরটা। কে যেন বলল। মোড়লের আদেশে তার রক্ত মুছে ফেলা হলো। একেবারে পরিষ্কার করে দেয়া হলো যাতে কোনোভাবেই জখমে বিষ না লাগে। অনেক প্রশ্ন করা হলো ওঝাকে, জবাব দিল সে। কি কি বলছে সেটা ইংরেজিতে তিন গোয়েন্দাকে শোনালো মোড়ল। সব স্বীকার করেছে সে। তোমাদের ক্ষমতাকে হিংসে করছিল। তার সমস্ত জাদুবিদ্যা জোরেও আমাকে সুস্থ করতে পারেনি সে। অথচ তোমরা ছোট ছোট কয়েকটা সাদা বড়ি দিয়েই আমাকে সারিয়ে তুললে। এটা সহ্য হচ্ছিল না তার। লোকে তাকে দেখে হাসাহাসি করছে, মুখের উপর টিটকারি দিয়েছে। এটা একজন ওঝার জন্য অত্যন্ত অপমানের ব্যাপার। ওদের মুখ বন্ধ করার জন্য তাই আমাকে খুন করার সিদ্ধান্ত নিয়েছিল সে। আমাদের বাপ দাদাদের আমলে হলে এমনকি এখনো আরো ভেতরের কোনো গায়ে হলে এই অপরাধের জন্য পুড়িয়ে মারা হতো তাকে। কিন্তু আমরা অতটা নিষ্ঠুর নই। ছেড়ে দেব, বলে দেব, আর যাতে কোনোদিন এই গায়ের ত্রিসীমানায় দেখা না যায় তাকে। রায় ঘোষণা করলো মোড়ল। জিনিসপত্র কুড়িয়ে নেওয়ার সুযোগ দেয়া হলো ওঝাকে। তারপর ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়া হলো। শাসিয়ে দেয়া হলো রাতের অন্ধকার থাকতে থাকতেই যেন এই এলাকা ছেড়ে চলে যায়। ক্যাম্পে ফিরে এলো তিন গোয়েন্দা। ভালো ঘুম হলো না কিশোরের। একটা অস্বস্তি খচখচ করছে মনের মধ্যে। তার মনে হচ্ছে এটাই শেষ নয়। এত সহজে ছেড়ে দেবে না ওঝা। প্রতিশোধ নেয়ার চেষ্টা করবেই। আবার কোনো শয়তানি চাল চালবে। মোড়লের ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে ওঝার চোখে তীব্র ঘৃণা দেখতে পেয়েছে সে। অন্ধকার রাত। যেতে হবে বিপজ্জনক পথ দিয়ে, যেখানে সেখানে লুকিয়ে থাকতে পারে সিংহ, হাতি কিংবা বুনো মোষ। মানুষ দেখলে আক্রমণ করতে পারে। সেই পথ ধরে হাঁটতে হাঁটতে প্রতিশোধের জ্বালায় জ্বলে মরছে ওঝা। যে করেই হোক মুঠো শক্ত করল সে। যেভাবেই হোক বিদেশিগুলোকে বুঝিয়ে দিতে হবে তার মতো ক্ষমতাশালী একজন ওঝার সঙ্গে লাগতে আসার পরিণাম ভালো হয় না। রাগে উদ্দেশ্যহীনভাবে ঘুরছে সে তা নয়, জানে কোথায় যাবে। তার গায়ে নয়, যাবে মাইল 5 দূরে একটা জায়গায়। এক টুকরো বনের ভেতরে, ওখানে আলো জ্বলছে। আঁকা বাঁকা পথ ধরে ওখানেই চলেছে ওঝা। বনের কিনারে এসে থেমে গেল সে। অনেক লোকের কণ্ঠ শোনা যাচ্ছে। আলোচনায় বসেছে ওরা। লোকগুলো কারা ওঝা জানে। সেও ওদেরই একজন। লেপার্ড সোসাইটির একজন নেতা সে। তবে সোসাইটির নেতাও জানান না দিয়ে মিটিংয়ে ঢুকতে পারে না। তা করতে গেলে বিষাক্ত তীরের ঘায়ে মরতে হবে। আগে তীর ছুড়বে সোসাইটির লোকেরা, তারপর জানতে আসবে কে। চিতাবাঘের কণ্ঠ নকল করে ডাকলো ওঝা। অনেক রকম ডাক ডাকে চিতাবাঘ, এক এক সময় এক এক রকম। নিশ্চয়ই ওদের ভাষায় এক এক ধরনের শব্দের এক এক মানে হয়। কখনো গর্জন করে, কখনো গোঁ গোঁ করে।
তীক্ষ্ণ চিৎকার ছাড়ে, আবার কখনো বা করাত দিয়ে কাঠ কাটার মতো খড়খড় আওয়াজ করে। ওঝাও সেই রকমই করল। সাথে সাথে কথা থেমে গেল। লণ্ঠন হাতে এগিয়ে এলো একজন। ওঝার মুখটা ভালো মতো দেখে নিয়ে শ্রদ্ধা ভরে বলল, ও আপনি, আসুন আসুন। আগুনের কুণ্ড জেলে চারপাশে গোল হয়ে বসেছে লোকেরা। তাদের মধ্যে নেতারা বসেছে সামান্য উঁচু একটা জায়গায়। ওদের পাশে গিয়ে বসলো ওঝা। চিতাবাঘের ছালের একটা পোশাক নিয়ে আসা হলো তার জন্যে। সেটা পরল সে। এক অদ্ভুত দৃশ্য এখানে। মোট 20 জন মানুষ, সবার গায়ে চিতাবাঘের ছাল, মুখে বিচিত্র রঙের আঁকিবুকি, হাতের আঙুলে লোহার বাঁকা নখ, পায়ে চিতাবাঘের পায়ের পাতা বাঁধা। কাজেই হাঁটার সময় মাটিতে চিতাবাঘের পায়ের ছাপ পড়ে, মানুষের নয়। যারা এদেরকে দেখেনি, এদের মিটিংয়ের খোঁজ রাখে না, তাদের কেউ হঠাৎ এখানে এসে পড়লে মনে হবে দুঃস্বপ্ন দেখছে। আসলে মোটেই স্বপ্ন নয়, এটা বাস্তব। মধ্য আর পশ্চিম আফ্রিকায় দেখা মিলবে লেপার্ড সোসাইটির লোকেদের। আগে আরও ছড়ানো ছিল, এখন পুলিশ ওদের কোণঠাসা করে ফেলেছে। গভীর বনে অথবা পাহাড়ের গোপন গুহায় শুধু এদের দেখা মেলে। যতদূর সম্ভব লুকিয়ে থাকার চেষ্টা করে ওরা। লেপার্ড সোসাইটির অনেক সদস্য দলছুট হয়ে গিয়ে নতুন নতুন নামে আত্মপ্রকাশ করছে ইদানিং। এই যেমন ইরিয়ং সোসাইটি, একপি লেপার্ডস। বহু নিরাপরাধ নারী পুরুষ বাচ্চাকে ঠান্ডা মাথায় খুন করেছে ওরা। কেন? এর নানান জবাব আছে, তবে সবই ওদের মন গড়া। কোনো গ্রাম বেশি ধনী আর শক্তিশালী হয়ে উঠেছে, হয়তো তাদেরকে খুন করে দমিয়ে দেওয়া হলো। কখনো শ্বেতাঙ্গদেরকে সাহায্য করার অপরাধে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হলো কোনো গ্রাম। এমনি সব কারণ। আরও আছে, সোসাইটির লোকেদের অনেক সময় সাধনা করার জন্যে মানুষের হৃৎপিণ্ড, চোখ, জিভ, কান কিংবা মগজের দরকার হলো। ব্যাস, রাতের অন্ধকারে শিকার করে নিয়ে এলো মানুষ। এসব শুনে মনে হবে হয়তো আফ্রিকা একটা ভয়ঙ্কর জায়গা। এখানকার মানুষেরা সব নরপিশাচ, জঙ্গলি, অসভ্য। আসলে তা নয়। আসলে এখানকার বেশিরভাগ মানুষই খুব ভালো, ঠান্ডা স্বভাবের। প্রতি বছরই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। প্রতি বছর কিছু কিছু করে নির্মূল হচ্ছে পুরনো কুসংস্কার। তবে সবকিছু ঠিকঠাক হয়ে পুরোপুরি সভ্য হতে আরো বহু বছর লেগে যাবে ওদের। যারা স্কুলে যায় তাদের কথা আলাদা, কিন্তু এখনো দুর্গম অঞ্চলগুলোতে রয়ে গেছে যারা, তাদের নানা রকম অন্ধবিশ্বাস। অনেকেই বিশ্বাস করে চিতা মানব নামে এক ধরনের প্রেতাত্মা আছে, যারা ইচ্ছে করলে মানুষের রূপ নিতে পারে, আবার ইচ্ছে করলে চিতাবাঘ। একজন শক্তিশালী লোকের হৃৎপিণ্ড যে খাবে, সেও তার মতো শক্তিশালী হয়ে যেতে পারবে। কোনো বিদেশিকে, বিশেষ করে শ্বেতাঙ্গকে বিশ্বাস করা যাবে না। একজন নেতা বলল, আমাদের আর একজন নেতা এসেছে দুর্গা থেকে, তার ইচ্ছের কথা শোনা যাক। উঠে দাঁড়ালো ওঝা। ও এমন একজন মানুষ যাকে চিতা মানবেরা পর্যন্ত ভয় পায়, কারণ তাদের বিশ্বাস অন্ধকার জগতের সঙ্গে যোগাযোগ আছে ওঝার। অনেক জাদু জানে, মারাত্মক বিপদে ফেলে দিতে পারে যখন তখন। কাজেই নীরবে তার কথা শোনার জন্য তৈরি হলো সবাই। তোমাদের মধ্যে একজন রয়েছে, শুরু করলো ওঝা, যে কথা দিয়েও কথা রাখেনি। খুন করবে কথা দিয়েছিল, কিন্তু করেনি। তার নাম খাম্বু। তাকে উঠে দাঁড়াতে বলছি। ধীরে ধীরে উঠে দাঁড়ালো খাম্বু। অন্যরকম লাগছে এখন তাকে দেখতে। বুকে মুখে রঙের বিচিত্র আঁকিবুকি, চিতাবাঘের ছালের পোশাকে এই আগুনের আলোয় ভয়ঙ্কর লাগছে তাকে। কিন্তু ওঝার সামনে যেন ভয়ে কুঁকড়ে গেল সে। 1 হপ্তাহ আগে, ওঝা বলল, তোমাকে চিতা দেবতার নামে হলফ করানো হয়েছিল। একটা কাজ করার কথা দিয়েছিলে, বলো তো সেটা কি? অসহায় ভঙ্গিতে সঙ্গীদের দিকে তাকালো খাম্বু। ভয় তাকাতে পারছে না ওঝার চোখের দিকে। কাঁপা গলায় বলল, আমাকে বলা হয়েছিল সাফারির 4 জন মানুষকে খুন করতে। ওরা কারা? একজনের নাম আমান, তার ছেলে মোসা, আর 2 জন সাদা আর বাদামি, রবিন আর কিশোর। তোমার কথা
মাথা রেখেছ? চেষ্টা করেছি জনাব, আমার সঙ্গেই নৌকায় উঠেছিল ওরা। পানিতে জলহস্তি আর অনেক কুমির ছিল। নৌকা উল্টে দিয়ে ওদেরকে পানিতে ফেলে জলহস্তি আর কুমিরের শিকার বানাতে চেয়েছি। বাপটা প্রায় মরে গিয়েছিল, কিন্তু ছেলেগুলো খুব চালাক, বাঁচিয়ে ফেললো। এখনো ওদের বাপ অসহায় হয়ে পড়ে আছে বিছানায়। ব্যাস, এই করেছ? না, আরো চেষ্টা করেছি। মোষ ধরতে গিয়েছিল ছেলেগুলো, একটা মদ্দা মোষ তাড়া করে বসলো। ওদের গাড়িটাকে এমন ভাবে রেখে দিলাম যাতে মোষটা এসে গুঁতো মেরে গাড়ি উল্টে দিয়ে ওদেরকে মেরে ফেলে। মোষটা গাড়ি উল্টে দিল ঠিকই, কিন্তু তার আগেই ছেলেগুলো নেমে সরে গেল নিরাপদ জায়গায়। বললাম না, ওরা বেশি চালাক। দুইবার ব্যর্থতা। গম্ভীর হয়ে গেল ওঝা। আর কিছু করেছ? নেগ্রো ছেলেটাকে মোষের সামনে ফেলে পালিয়েছিলাম, যাতে মোষটা তাকে মেরে ফেলে। দ্বিধা করলো খাম্বু। কাজ হয়েছে? না, বরং আমি মরতে বসেছিলাম। ওই ছেলেটাই আমার প্রাণ বাঁচালো। ও এগিয়ে না এলে এখন এখানে থাকতাম না আমি। দুর্দান্ত সাহসী ছেলে, সবাই ওরা ভালো। ওদেরকে খুন করতে পারবো না আমি। দোহাই আপনাদের, আমাকে রেহাই দিন। না, তা হবে না। ভীষণ হয়ে উঠল ওঝার কণ্ঠস্বর। হয় তোমার কথা রাখবে, নয়তো মরবে। এই হুমকিতে বিশেষ কাজ হলো বলে মনে হলো না। ভয় যা পাওয়ার পেয়েছে খাম্বু, এর চেয়ে বেশি আর পাবে না। মরিয়া হয়ে চোখ তুলল সে, ওঝার চোখে চোখে তাকালো। আপনার যা ইচ্ছে করুন আমাকে। 4 জনকে বাঁচাতে গিয়ে যদি আমার একটা প্রাণ যায়, যাক। একটা নয়, তোমার বউ আছে, 4টে ছেলে মেয়ে আছে। কথা যা দিয়েছ তা না রাখলে 6টা প্রাণ যাবে তোমারটা সও। আবার বুকের ওপর ঝুলে পড়লো খাম্বুর মাথা। পরাজয় মেনে না নিয়ে উপায় নেই। বুঝতে পারছে ওর কথা শোনার অপেক্ষায় রয়েছে ওর সঙ্গীরা। নিঃশ্বাস ফেলতে যেন ভুলে গেছে সবাই। ওঝাও অপেক্ষা করছে, চকচক করছে চোখ, মুখে শয়তানি হাসি। বুঝে গেছে সে জিততে চলেছে। অবশেষে কথা বলল খাম্বু, মাথা তুলল না। বেশ, আরেকবার চেষ্টা করে দেখবো আমি। জিরাফ, জিরাফ! তাঁবুতে ঢুকে উত্তেজিত কণ্ঠে ঘোষণা করলো ডিগা। সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আরো কিছুক্ষণ ঘুমানোর ইচ্ছে ছিল 3 গোয়েন্দার। সামনে একটা কঠিন দিন, বিশ্রামটা দরকার ছিল। কিন্তু এই ঘোষণা শোনার পর আর ঘুম এলো না। কোথায়? ঘুম জড়িত কণ্ঠে জিজ্ঞেস করলো কিশোর। ক্যাম্পের কাছেই, 5টা। আমান আফসোস করে বললেন, আমি আসতে বললে ভালো হতো। জিরাফ ধরা খুব কঠিন। 2টো ধরার চেষ্টা করবে, একটা মাদি, একটা মদ্দা। লস এঞ্জেলস চিড়িয়াখানা চেয়েছে। চাক দিয়ে বালিশটা বুকের কাছে আঁকড়ে ধরল মুসা। আমার ঘুমের চেয়ে বেশি দাম দেবে না নিশ্চয়ই। $35,000 পেলে উঠবে। খাইছে। লাফ দিয়ে উঠে বসলো মুসা। বড় বড় হয়ে গেছে চোখ। এত টাকা! কিশোর আর রবিন বিছানা থেকে নেমে গেছে আগেই। সেও নেমে কাপড় পরতে আরম্ভ করলো। 2 মিনিটের মধ্যেই তাঁবু থেকে বেরিয়ে এলো ওরা। ওই তো ক্যাম্প। ক্যাম্প থেকে বড় জোর 500 গজ দূরে দাঁড়িয়ে আছে 5টা চমৎকার জিরাফ।
4টে পূর্ণবয়স্ক আর একটা বাচ্চা। আর বাচ্চাটাই হবে 7 ফুট উঁচু। জন্মানোর সময় জিরাফের বাচ্চার উচ্চতা হয় 6 ফুট। গভীর আগ্রহে ক্যাম্পের দিকে তাকিয়ে রয়েছে জীবগুলো। কথায় বলে বিড়াল মরে কৌতূহলে। এই কথাটা জিরাফের ক্ষেত্রে প্রযোজ্য, বরং এরা বিড়ালের চেয়েও এক কাঠি বাড়া। কোনো কিছু সম্পর্কে এত কৌতূহলী প্রাণী বোধহয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। জিরাফের কৌতূহল নিয়ে একটা পুরনো উপকথা প্রচলিত আছে আফ্রিকায়। শুরুতে নাকি ঈশ্বর জিরাফকে লম্বা পা আর স্বাভাবিক ঘাড় দিয়েছিলেন। ওদের লম্বা পায়ের কারণে ঘাড় নামিয়ে ওরা মাটিতে কি ঘটছে দেখতে পেত না। তাই ওরা গাছের ওপর দিয়ে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলো কি ঘটছে। টানতে 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 অনেক লম্বা হয়ে গেল ঘাড়। আর যতই টেনে উঁচুতে তোলে ততই স্পষ্ট হয় আশেপাশের জগৎ। ফলে আরও টানতে লাগলো। শেষমেশ মাটি থেকে 20 ফুট উঁচুতে উঠে গেল মাথা। একে আসে গাছের চ্যাপ্টা মাথার ওপর দিয়েই তখন মাটিতে কি ঘটছে দেখতে পেল জিরাফ। ওরা নাকি এখনো গলা আরো লম্বা করার চেষ্টা করছে। আর তা যদি সফল হয়, একদিন ওরা স্বর্গই দেখতে পাবে মাটিতে দাঁড়িয়ে। এই গল্প কিশোরেরও জানা আছে, রবিনেরও। সকালে সোনালি রোদে জিরাফগুলোর হলদে চামড়া অনেকটা সোনার মতোই চিকচিক করছে। তার উপর অলঙ্করণ করেছে কালচে বাদামি বড় বড় ফোঁটা। আশ্চর্য, মুসা বলল। এত লম্বা ঘাড়, এত উঁচুতে মাথায় রক্ত পাঠায় কি করে হৃৎপিণ্ড? সেজন্যই অনেক বড় ও সাংঘাতিক শক্তিশালী এক পাম্প মেশিন রয়েছে জিরাফের বুকে। মানুষের হৃৎপিণ্ডের চেয়ে 40 গুণ বড়, 25 পাউন্ড ওজন। সমস্ত জানোয়ারের চেয়ে জিরাফের রক্তচাপ বেশি। ঘাড়ের প্রধান রক্তবাহী শিরার মাঝের ফাঁকটা 2 ইঞ্চি। দমকলের পাইপ যেভাবে পানি ছোড়ে, ওই শিরা দিয়ে ঠিক তেমনি ভাবে রক্ত ছুঁড়ে দেয় জিরাফের হৃৎপিণ্ডে। আরে বাপরে! কিন্তু যখন মাথা নিচু করে জিরাফ, তখন এত চাপে তো মাথার সমস্ত শিরা ছিঁড়ে যাওয়ার কথা। না, তা ছেড়ে না। বিশেষ ধরনের ভাল্ব রয়েছে জিরাফের হৃৎপিণ্ডে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে ওগুলো। বাড়ানোর দরকার হলে বাড়ায়, কমানোর দরকার হলে কমায়। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। প্রকৃতি বেশ সুন্দরভাবেই সব ব্যবস্থা করে রেখেছে। নাক টানার শব্দ হলো। পেছনে ফিরে তাকালো 3 গোয়েন্দা। রাইফেল হাতে এসে দাঁড়িয়েছে জেনারেল হুডিনি। জিরাফের ব্যাপারে কতটুকুই আর জানো তোমরা? তাচ্ছিল্যের সঙ্গে বলল সে। আমার কাছে শোনো, দুনিয়ার সবচেয়ে নড়বড়ে জীব হলো ওই জিরাফ। লম্বা সরু সরু পাগুলো দেখেছ? ওগুলো দিয়ে কি কাজ হবে বলো? ক্রিকেট ব্যাট দিয়ে এক বাড়ি মারলেই পচা বাঁশের মতো মট করে ভেঙে যাবে। আর গলাটাও পলকা। মাথার কাছে একটা ফাঁস লাগিয়ে জোরে টান মারলেই যাবে ভেঙে। পাতা ছাড়া কিছু খায় না, কোনো শব্দ করতে পারে না, একটুও বিপজ্জনক নয়। শোনো, হুডিনি শুনেছে জিরাফ খুবই শান্ত আর নিরীহ প্রকৃতির জীব, কাজেই ওগুলোর উপর খানিকটা বীরত্ব জাহির করতে পারলে মন্দ হয় না। ভেবে বলল, তোমরা জিরাফ শিকারে গেলে আমাকে নিয়ে যাও। কি করে জিরাফ মারতে হয় দেখিয়ে দেবো, একেবারে সহজ। মারতে যাচ্ছি না, আমরা ধরতে যাচ্ছি, রবিন বলল। ও, কিছুটা নিরাশই মনে হলো যেন হুডিনিকে। সেটা আরো সহজ। তাহলে আর বন্দুক দিয়ে কি করবেন? রাইফেলটার জন্য হাত বাড়ালো কিশোর। দিন, আমার হাতে দিয়ে দিন, আপনি ধরার বন্দোবস্ত করুন। গাল চুলকালো হুডিনি। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও রাইফেলটা তুলে দিল কিশোরের হাতে। বড় বড় কথা বলে ফেলেছে, এখন আর না দিয়ে উপায় নেই। হ্যাট নিয়ে খুব গর্ব তার। সেটাকে ঠেলে মাথার একপাশে কাত করে দিল। অনেক শ্বেতাঙ্গ শিকারীকে ওরকম করতে দেখেছে সে। সেটাই নকল করে নিজেকে কেউকেটা গোছের একজন করে তোলার চেষ্টা করলো। বন্দুক কে চায়? মাথা উঁচু করে বলল জেনারেল। আমার খালি হাতে যথেষ্ট। আর একটা দড়ি। এসো, জিরাফ ধরা কাকে বলে দেখিয়ে দেই তোমাদেরকে। একটা ল্যান্ড রোভার জিপ আর একটা বেডফোর্ড লরি বের করা হলো। বেশ কিছু নিগ্র সহকারী আর জেনারেল হুডিনিকে নিয়ে জিরাফ ধরতে চলল 3 গোয়েন্দা। 4 টন ওজনের বিশাল লরি, তাতে জিরাফ রাখার উপযুক্ত খাঁচা বসানো হয়েছে। খাঁচার দেয়ালগুলো 15 ফুট উঁচু, ছাদ নেই। 20 ফুট উঁচু জিরাফের
নিচের 15 ফুট থাকবে খাঁচার মধ্যে, বাকি 5 ফুট গলা সহ মাথাটা বেরিয়ে থাকবে বাইরে। তাতে কোনো অসুবিধে নেই, বাঘসিংহের মতো লাফিয়ে বেরিয়ে যেতে পারবে না জিরাফ। জোরে চালাও, ড্রাইভার ডিগাকে আদেশ দিল হুডিনি। না, মুসা বলল। আস্তে, ভয় পেয়ে পালাবি নইলে। দুটো আদেশের কোনোটাই মানল না ডিগা, মধ্যপন্থা অবলম্বন করলো। জোরেও না, আস্তেও না। জিরাফগুলোকে ঘাবড়ে না দিয়ে এগিয়ে গেল ওগুলোর যত কাছাকাছি যাওয়া সম্ভব। 50 ফুটের মধ্যে চলে আসার পর অস্বস্তি প্রকাশ করতে লাগলো জিরাফগুলো। গাড়ি থামালো সে। কাছ থেকে দেখে জেনারেলের কথাই ঠিক বলে মনে হলো মুসার। খুবই শান্ত আর নিরীহ জীব মনে হয় জিরাফগুলোকে। সুন্দরী মেয়েদের চোখের মতো সুন্দর ওগুলোর বাদামি মস্ত চোখ, কুচকুচে কালো লম্বা লম্বা পাপড়ি চোখের পাতায়। মাস্কারা ব্যবহার করে নাকি? অবাক হয়ে বলল সে। ব্যারিঙ্গো প্রজাতির জিরাফগুলো বিখ্যাত 5 শিংওয়ালা। মাথায় 5টা শিং সত্যি আছে, তবে মোটেও বিপজ্জনক বলে মনে হচ্ছে না। মাত্র কয়েক ইঞ্চি লম্বা, চুলে ঢাকা। কি কাজ হয় ওগুলো দিয়ে জানতে চাইল মুসা। কিছুই হয় না, জবাব দিল ডিগা। খামোখাই আছে, লড়াইয়ের সময় কাজে লাগে না। মারামারি করার জীবই নয় জিরাফেরা, প্রতিবাদ করলো হুডিনি। হাসলো ডিগা। করে না মানে? দেখলে বুঝতেন, মাথার পাশ দিয়ে প্রচন্ড জোরে শত্রুকে বাড়ি মারে জিরাফ, তখনও শিংগুলো কাজে লাগে না। ঘাড় লম্বা বলে বাড়ি মারতে সুবিধে হয়। এক বাড়িতে একবার একটা চিতাবাঘকে মেরে ফেলতে দেখেছিলাম। বাজে কথা, বিশ্বাস করলো না জেনারেল। একটা মাছি মারারও ক্ষমতা নেই ওদের। মুখ যে খুলছে দেখো, দাঁত পর্যন্ত নেই ওপরের পাটির। তা নেই, তবে খাবার গুড়িয়ে দেওয়ার মতো বড় বড় দাঁত আছে ওগুলোর চোয়ালে। কিভাবে কাটা ডাল ভেঙে খাচ্ছে দেখেছেন? এ কাজের জন্য প্রচন্ড শক্তিশালী দাঁত দরকার। এবং নিশ্চয়ই শক্ত জীব, যোগ করলো মুসা। প্রায় ফুটখানেক লম্বা জিভগুলো সাপের জিভের মতো চকিতে বেরোতে আর ঢুকতে দেখে অবাক লাগছে তার। ওই জিভ দিয়ে কাঁটা ডাল পেঁচিয়ে টেনে নিচ্ছে মুখের ভেতরে, যেখানে চোয়ালের কাছে রয়েছে শক্ত শক্ত দাঁত, যেগুলো দিয়ে পিষে ফেলতে পারে ওই ডাল। তিমির জিভ এর চেয়ে বড়, তবে স্থলচর জীবেদের মধ্যে একমাত্র পিঁপড়ে ভুক ছাড়া এত বড় জিভ আর কারো নেই। বেচারা জীবগুলোর আরেকটা বড় দক্ষ, এমন ভঙ্গিতে বলল হুডিনি যেন জিরাফ সম্পর্কে তার গভীর জ্ঞান। শব্দ করতে পারে না ওগুলো। কে বলল? অনেকেই সে কথা ভাবে বটে, তবে জিরাফ গরুর ডাকের মতো কিছু কিছু শব্দ করতে পারে। নাক দিয়ে ঘোঁত করে উঠল হরিণী। তাতে আর লাভটা কি হলো? একে কি শব্দ করা বলে? এত বড় একটা দানব শুধু গরুর মতো হাম্বা করতে পারে। আরে বাবা, শিয়ালও তো এর চেয়ে ভালো, অনেক ডাকাডাকি করতে পারে। মুখ ঘুরিয়ে হরিণীর দিকে তাকালো ডিগা। বেশি কথা বলার দরকারই পড়ে না হয়তো। জানোয়ার আর মানুষের অনেক মিল আছে। অনেক সময় অনেক বড় বড় কথা বলে কিছু লোক, অথচ বলছে যে বুঝতেই পারে না। জ্বলে উঠল হুডিনির চোখ। দেখো, ভদ্রভাবে কথা বলো, ভুলে যেও না তুমি কালো চামড়া। সাদাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানা উচিত। আমি বড় বড় কথা বলি না, বেশ দেখিয়ে দিচ্ছি কি করতে পারি। প্রমাণটা দিয়ে তারপর কান মোছড়াবো তোমার। দরজা খুলে বেরিয়ে এসে ক্যাচার সিটে উঠে বসলো জেনারেল। এই সিটটা থাকে গাড়ির নাকের উপর, ওখানে বসে ফাঁস ছোড়ার অনেক সুবিধে। এই গাড়ি ছাড়ো, চেঁচিয়ে আদেশ দিল জেনারেল। সিট বেল্ট লাগিয়ে নিন, ডিগা বলল। না, লাগবে না। এত জোরে চালানোরই দরকার হবে না গাড়ি যে ঝাঁকি লেগে পড়ে যাব। দৌড়তে পারে না জিরাফ, আস্তে আস্তে যায়। হয়েছে, এত কথা বলার দরকার নেই, চালাও ওই ওটার দিকে। গাড়ি ছাড়লো ডিগা। মোরগের মতো ঘাড় ঘুরিয়ে জিপটার দিকে তাকালো বড় মদ্দা জিরাফটা। বড় বড় বাদামি চোখে কৌতূহল ছাড়া আর কিছুই নেই। একবার দেখেই বড় বড় লাফ দিয়ে সরে গেল। অদ্ভুত ভঙ্গিতে লাফ দেয় জিরাফ। সামনের পা দুটো একসঙ্গে সামনে বাড়িয়ে লাফ দেয়, তারপর পেছনের পা দুটো একসঙ্গে এগিয়ে নিয়ে চলে আসে সামনের পায়ের ফাঁকে। আবার সামনের পা, আবার পেছনের, এভাবেই চলতে থাকে। মনে হয় ঘুমের ঘোরে পা ফেলা হচ্ছে।
ভারী শরীরটাকে চালাতে যেন ভীষণ অসুবিধে জিরাফের। রকিং চেয়ারের মতো দুলে দুলে দৌড়ায়। হেসে উঠল জেনারেল। একেবারেই গাধা বেটারা, এক্ষুনি ধরে ফেলছি। স্পিডোমিটারের কাঁটার দিকে তাকিয়ে রয়েছে মুসা। 10 থেকে দেখতে দেখতে 20-এ উঠে গেল, 30। এখনো রকিং চেয়ারই দোলাচ্ছে জিরাফটা। সাধারণভাবে দেখে মনে হয় গতি একটুও বাড়েনি। গাড়ির প্রচন্ড ঝাঁকুনিতে সিটে বসে থাকায় দায় হয়ে উঠেছে হরিণীর। সিট বেল্ট বাঁধার চেষ্টা করছে এতক্ষণে, কিন্তু সহজ হয়ে বসতেই পারছে না, বাঁধবে কি? এই থামো থামো, চিৎকার করে বলল জেনারেল। কুনুই দিয়ে ডিগাকে গুঁতো মারল মুসা না থামার জন্য। হাসিতে বেরিয়ে পড়েছে ঝকঝকে দাঁত। ডিগার দাঁতও একই রকম সাদা, সেও হাসছে। জেনারেলকে আর একটু জব্দ করার দরকার মনে করলো সে। আগে আগে ছুটছে জিরাফ, মাঝখানে দূরত্ব বাড়ছে। অ্যাক্সিলারেটরে চাপ বাড়ালো ডিগা। 40-এ উঠে গেল গাড়ির গতি। জিরাফের পাশে চলে এলো জিপ, কিন্তু থামার কিংবা ক্লান্তির সামান্যতম ছাপ নেই প্রাণীটার মধ্যে। প্রতিটি লাফে পেরিয়ে যাচ্ছে 20 ফুট করে। এই সুযোগ, ফাঁস খোলার চেষ্টা করলো জেনারেল, কিন্তু বসতেই পারছে না স্থির হয়ে। খোলা তো পরের কথা, 2 হাতে সিট ধরে না রাখলে পড়েই যাবে ঝাঁকুনিতে। হঠাৎ ঘন একটা ঝোপ পড়লো জিরাফের সামনে। কোণঠাসা হয়ে পড়লো ওটা। গাড়ির সামনে দিয়ে পাশ কাটিয়ে খোলা জায়গার দিকে সরে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হলো। আর কোনো উপায় না দেখে গাড়ির ওপর দিয়ে লাফিয়ে সরার সিদ্ধান্ত নিল। এখানেই শেষ হচ্ছে তেপান্তর এর 5ম পর্ব। পরবর্তী পর্ব শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাস ফড়িংয়ের। ধন্যবাদ।